স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি এবং আমি সাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। ঢাকা রিচা মহাসড়কের সালেপুর সেতুতে ফাটল, এক লেইনে চলাচলে বাড়ছে যানজট, যাত্রীদের ভোগান্তি। চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় আরেকজন নিহত। প্রচারে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের, ৬০ পৌরসভায় ভোটকাল। লিবিয়ায় গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ২ হোতা গ্রেপ্তার, ইতালি থেকে ফেরানো হচ্ছে জাফরকে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রা ভূমিকম্প, ৩৫ জনের মৃত্যু, আহত ৬০০-র বেশি। এবং উইন্ডিজ সিরিজের ওয়ানডে দল ঘোষণা হচ্ছে না আজ, তাসকিনের ইনজুরি নিয়ে দ্বিধায় নির্বাচকরা। সংবাদ দুপুরের প্রধান শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত খবর। ঢাকা রিচা মহাসড়কের আমিনবাজার সালেপুর সেতু মেরামত করতে লাগবে অন্তত ৩ সপ্তাহ। মেরামত সরঞ্জাম না থাকলে সময় আরও বাড়বে বলছে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে সেতুটির এক লেন বন্ধ থাকায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমিনবাজার সালেহপুর সেতুতে ফাটল ধরায় ৩ দিন ধরে বন্ধ রয়েছে সেতুর এক পাশ। তীব্র যানজট থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। মঙ্গলবার সেতুটিতে ফাটলের পর ঝুঁকি বিবেচনায় একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঘণ্টার পর ঘণ্টা পথেই বসে থাকতে হয় যাত্রী ও চালকদের। যে পরিমাণে গাড়ির একটা জ্যাম পড়ছে, এই জ্যামের জন্য তো ওনারা একটা লাইন অফ করে একটা লাইন ছাড়লে তো আমাদের যাইতে পারি, কিন্তু ওনারা তো কোনো ব্যবস্থা করতেছে না। যে এরকম জ্যাম যদি এইভাবে বসে থাকে আরো 2 ঘন্টা লাগবে আমার পার হইতে, এর জন্য আমি হাইটে চলে গেছি। ভোগান্তি মানে সেরাম তো ভোগান্তি, আমার তো মনে হয় যে অনেক কষ্টকর, কষ্ট পাইতেছি, আমাদের সবকিছু সমস্যা। সারাদিনে গাড়ি চালাবো হলো 4 সিঙ্গেল, এখন অ্যাক্টিভ হবে না। শুক্রবার সেতুটি পরিদর্শন করেন সড়ক ও জনপথের কর্মকর্তা সহ বিশেষজ্ঞ দল। তারা জানান, সেতুর নিচে 8টি বিমের মধ্যে 4টিতে ব্যাপক ফাটল দেখা দেয়। 2 বছর আগেই এটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। কাজ শুরু হলে আর প্রয়োজনীয় সরঞ্জাম মজুত থাকলে মেরামতের সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা অলরেডি রিকভার করতে পারবো, মেরামত করে ব্রিজটাকে আমরা পুনরায় চালু করার মতো ব্যবস্থা নিতে পারবো। সেই হিসাবে আমরা অলরেডি একাধিক মিটিং করেছি, এক্সপার্টার যারা আছে তাদের পরামর্শ নিয়েছি, তাদের পরামর্শ মোতাবেক আজ থেকে এটা কাজ শুরু হবে। সেতুটির আয়ুষ্কাল 50 বছর হলেও এর বয়স 70 বছর। তবে আবার মেরামত করা হলেও ঝুঁকি থাকবে না বলে জানান সড়ক ও জনপথের এই কর্মকর্তা। তিনি জানান, কয়েক মাসের মধ্যে সালেহপুরে একটি 4 লেনের ব্রিজ নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। আমরা একটা নতুন ব্রিজ নির্মাণের জন্য অলরেডি আমিনবাজার 8 লেন এবং ওই পাশে 4 লেন, এটা আগামী বুধবারে আমাদের আশা করি পার্সেসে উঠবে। ওটা অনুমোদন হইলে আমরা হয়তো বা অনুমোদন হওয়ার 1 সপ্তাহ বা 215 দিনের মধ্যে আমরা নতুন ব্রিজের কাজ শুরু করবো। সেতুটির এক পাশ বন্ধ থাকায় যানজট ঠেকাতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা রিচা মহাসড়কের আমিনবাজার সালেপুর সেতুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে প্রায় 3 সপ্তাহ লাগবে সেতুটি মেরামত করতে, তো সকাল থেকে আপনি সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। যাত্রী ভোগান্তি এখন কতটা চরম পর্যায়ে পৌঁছেছে এবং সাময়িকভাবে এই অবস্থার অবসান ঘটানোতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমি যদি শেষ প্রশ্ন দিয়ে শুরু করি, যে সাময়িকভাবে এই অসুবিধা নিরসনের জন্য কিন্তু তেমন উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। তার কারণটি হচ্ছে এই ব্রিজটি মেরামত করা ছাড়া কিন্তু আসলে অন্য কোনো বিকল্প রাস্তা নেই, এবং এখান থেকে অন্য কোনো রাস্তা দিয়ে যে পারাপার করা হবে সেই ব্যবস্থাটিও নেই। মঙ্গলবার রাত থেকে ঘটনা ঘটলেও আজকে শুক্রবারে এসে আমরা এই প্রথম দেখতে পেলাম যে সড়ক ও জনপথের পক্ষ থেকে কিছু সরঞ্জাম তারা এখানে নিয়ে এসছেন যে কাজ শুরু করার জন্য। আমি একটু দেখানোর
চেষ্টা করি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই সড়ক ও জনপথের লোকজন যারা আছেন তারা এই কাজ শুরু করার জন্য যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন এবং তারা গাড়িতে করে কিছু সরঞ্জাম এনেছেন এবং যেহেতু 3 সপ্তাহের একটি ব্যাপার, তো এখানে বেশ কিছু শ্রমিক কাজ করেন, তাদের থাকার ব্যবস্থা করতে হবে, সবকিছু মিলিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু কিছুক্ষণ আগে থেকে হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং সড়ক ও জনপথের যিনি কর্মকর্তা কথা বলেছেন তিনি একটি বিষয় স্পষ্ট করে জানিয়েছেন যে এটি অন্তত 3 সপ্তাহ লাগবে, তার চেয়ে বেশিও লাগতে পারে, কারণ যে সকল মালামাল এখানে ব্যবহার করা হবে সেগুলোর যদি আমাদের এখানে থাকে তবেই এটি ব্যবহার করা 3 সপ্তাহের মধ্যে করা সম্ভব হবে, অন্যথায় কিন্তু এটি করতে আরো সময় লাগবে। একটি বিষয় হচ্ছে যে এখানে এখন পর্যন্ত যে ফাটলটি দেখা দিয়েছে সেটি আপাতত মেরামত করে কয়েক বছর চালানো যাবে এমনটি দাবি করা হচ্ছে। তারপরেও তিনি নিজেই বলেছেন যেহেতু এটি 70 বছরের পুরনো একটি ব্রিজ, তো সেই জায়গাটিতে মাথায় রেখে মেরামত করার পরেও যে 4 লেনের নতুন ব্রিজ করার পরিকল্পনা করা হয়েছে, তো সেটিকে মাথায় রেখে তারা এখন কাজ করে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে ভোগান্তির যে বিষয়টি সেটি কিন্তু আজকে এখন শুক্রবার এবং জুমার নামাজের সময় হওয়াতে এখন দুই পাশেই আমরা দেখেছি সকালবেলা যেমনটি আমরা খবর পাচ্ছিলাম যে 6-7 কিলোমিটার পর্যন্ত যানজট লেগে গিয়েছিল, বিশেষ করে আরিচা সড়কের পাশটিতে, সেটি এখন একেবারে কমে গেছে, এখন হয়তো সেটি 1 কিলোমিটার এসে ঠেকেছে। তার কারণটি হচ্ছে যে দুই পাশ থেকেই যানবাহনকে ছাড়া হচ্ছে, এক পাশ যখন চলছে তখন আরেক পাশে বন্ধ থাকছে, তো সেই জন্য কিন্তু কিছুটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আমরা সকালবেলা দেখেছিলাম যে অনেক মানুষ তারা যারা হেমায়েতপুর থেকে আমিন বাজারে যাবেন তারা পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছিলেন। তার কারণটি হচ্ছে এই জায়গায় যেহেতু ঘন্টার পর ঘন্টা তাদেরকে বসে থাকতে হচ্ছে। আজকে শুক্রবার হতে যানজট বা ভোগান্তি কিছুটা কম হলেও আগামীকাল থেকে কিন্তু এই ভোগান্তি বাড়বে এবং 3 সপ্তাহ বা 4 সপ্তাহ যে কয়েকদিনের সময় লাগুক না কেন কোনোভাবেই কিন্তু এই ভোগান্তি কমানোর সুযোগ নেই। তার কারণটি হচ্ছে বিকল্প পথ যেহেতু নেই, বিকল্প পথে যাওয়ার সুযোগ যেহেতু নেই, যারা এই আশেপাশে অঞ্চলে থাকেন কাজ করেন তাদের জন্য কিন্তু আগামী প্রায় 1 মাস বলা যায় এই ভোগান্তি থাকবে এবং এই ভোগান্তির মধ্যে কতটা দ্রুততার সঙ্গে কাজটিকে সম্পন্ন করা যায়, কতটা দ্রুততার সঙ্গে কাজটিকে শেষ করা যায় তার উপরে নির্ভর করবে সাধারণ মানুষের ভোগান্তি কতদিন নাগাদ থাকবে। সাভারের আমিনবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। চট্টগ্রামের দেওয়ান বাজারে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান মারা গেছেন। ভোর 5:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 8 জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় ছুরিকাঘাতে আহত হন MES কলেজের প্রথম বর্ষের ছাত্র আশিকুর। নিহতের পরিবারের অভিযোগ 17 নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদুল আলমের অনুসারী মহিউদ্দিন বাবু ও সাবুর সাথে মাদক বিরোধী পোস্টার লাগাতে গিয়ে বাগবিতণ্ড হয় আশিকুরের। এর জেরেই আশিকুরের উপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় রোহিতের ভাই জাহিদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মুদ্দিন আমার বাইকে এর নেতৃত্বে সাবু বাবু এরা আকবর আসিল, এরা আমার বাইকে নির্মাণ মারছিল। আর এখানে রাজনৈতিক কতগুলো প্রভাবশালী মানুষ আছে। আমরা চাই কোনো রাজনৈতিক প্রভাবে যাতে মামলাটা প্রভাবিত না হয়, এটা হচ্ছে এলাকাবাসীর পক্ষে আমার বক্তব্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানা প্রতিশ্রুতি দিয়ে করছেন ভোট প্রার্থনা। এবার সব কেন্দ্রেই ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এ। তাই আগামী সোমবার থেকে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করবে নির্বাচন কমিশন। চট্টগ্রাম নগরীর অলিতে গলিতে ঝুলছে পোস্টার। 27 জানুয়ারির নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কাউন্সিলর থেকে মেয়র প্রার্থী সকলেই হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চট্টগ্রাম নগরীর এই চিত্র এখন প্রতিদিনের। মেয়র পদে এবার 7 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। গেলবারের নির্বাচনে জলবদ্ধতা নিরসন মেয়র প্রার্থীদের প্রধান প্রতিশ্রুতি থাকলেও এবার বলছেন সন্ত্রাসমুক্ত নগরী, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা। কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব, যার ফলে এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে ওখানে তা শেখানোর মাধ্যমে তাদেরকে কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করার মাধ্যমে তাদেরকে গড়ে তুলব। আগামীতে চট্টগ্রামকে একটি সুন্দর পরিকল্পিত হাইটেক স্মার্ট
হেলদি সিটি এবং একটি পর্যটন সমৃদ্ধ একটি শহর গড়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। ৪১টি ওয়ার্ডে এবার কাউন্সিলর প্রার্থী রয়েছে ২২৯ জন। ওয়ার্ডের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের কাছে টানতে চালাচ্ছেন প্রচারণা। প্রতিটি পাড়ায় মহল্লায় নিজে পা রেখে আমি কাজ করেছি। প্রতিটি পাড়া মহল্লার সাথে পরিবারের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। ভোট কেন্দ্রে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাদের তালিকা চূড়ান্ত হবে শনিবার। সব কেন্দ্রে ইভিএম এ ভোট দিতে আগামী সোমবার থেকে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। 16 তারিখের মধ্যে তালিকা চূড়ান্ত করে 18 তারিখ থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব। আচরণবিধি প্রতিপালন করে যাতে তারা প্রচার প্রচারণা করে এবং সাথে সাথে স্বাস্থ্যবিধির প্রতিও যাতে তারা সচেতন থাকে সে বিষয়গুলো তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এবার ভোটার রয়েছে প্রায় 20 লাখ। এর মধ্যে প্রায় 10 লাখ পুরুষ এবং নারী রয়েছেন 9,46,000। 735টি কেন্দ্রের 4,886টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, প্রথমে জানতে চাই যে নির্বাচনের যে আবহাওয়া, সর্বশেষ প্রচারণার তথ্য, এবং এছাড়াও আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচনী সহিংসতা এ পর্যন্ত আমরা 2 জন নিহতের খবর পেয়েছি, তো সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে প্রচারণার। আজকে মূলত নির্বাচনী প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু বেলা 2টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আজকে বিএনপির যিনি প্রার্থী তিনি সকাল 10টার দিকে চট্টগ্রামের যে চকবাজার এলাকায় তিনি প্রচারণা চালিয়েছেন এবং সেখানে সেই যে পূর্ব বাকলিয়া ওয়ার্ড দিয়েই তিনি মূলত প্রচারণা শুরু করেন। সেখানে তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদেরকে। এর মধ্যে তিনি বলেছেন বাকলিয়াকে একটি উপশহর গড়ার যে দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন, সেই দাবি আসলে যদি মেয়র পদ নির্বাচিত হতে পারেন তিনি সেক্ষেত্রে সেই দাবি পূরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতা একটি পুরনো সমস্যা, সেই সমস্যা নিরসন এরই মধ্যে হতে শুরু করেছে কিছুটা একটি প্রকল্পের মাধ্যমে। তো সেই ক্ষেত্রেও আমরা দেখেছি যে জলাবদ্ধতার বিষয়টিও তিনি সেখানে বলেছেন যে জলাবদ্ধতা যাতে কার্যকরভাবে নিরসন করা যায় সেজন্য এই প্রকল্পের বাইরেও যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশন হয়ে করার কিছু থাকে সেক্ষেত্রে তিনি তা করবেন। আর আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিনি আজকে বিকেল 3টা থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন এবং তিনিও 18 নম্বর যে বাকলিয়া ওয়ার্ড সেই বাকলিয়া ওয়ার্ড দিয়ে তার প্রচারণা শুরু করবেন এবং আমরা দেখেছি এরই মধ্যে তিনিও কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, বিশেষ করে নারী এবং যে তরুণদের আকৃষ্ট করার জন্য তাদের প্রতি বিভিন্ন প্রতিশ্রুতি তিনি জানাচ্ছেন। এর বাইরে তিনি বলেছেন যে সকল সংস্থাকে নিয়ে যাতে সমন্বয় করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজকে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যেই তিনি যদি মেয়র নির্বাচিত হন কাজ করে যাবেন। তো সার্বিকভাবে বলা যায় চট্টগ্রামে একেবারে ভোটারদের যে উপস্থিতি, ভোটার এবং প্রার্থীদের যে ভোটারদের কাছে যাওয়ার জন্য যে গণসংযোগ সেই গণসংযোগে বলা যায় অনেকটাই নগরী মুখর হয়ে উঠেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আপনি জানেন গেল মঙ্গলবারে চট্টগ্রামে একজন নিহতের ঘটনায় নগরী মুখর হয়ে উঠেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আপনি জানেন গেল মঙ্গলবারে চট্টগ্রামে একজন নিহতের ঘটনা যে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীদের মধ্যে যে গোলাগুলিতে সেটি ঘটেছে। তো এরই মধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং 13 জনকে এরই মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের রিমান্ড কিন্তু চলমান রয়েছে। আর আইন শৃঙ্খলার বাহিনী বলছে এই ঘটনায় যারাই দোষী তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন আজকে। হ্যাঁ, তো এই মূলত এভাবেই যে পদক্ষেপ সেই পদক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা এবং সার্বিক পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। এদিকে দ্বিতীয় ধাপের 60 পৌরসভার নির্বাচন আগামীকাল সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনী এলাকায় আজ থেকে 3 দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। দুপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। এর মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে রয়েছে র্যাব, বিজিবি, আনসার ও পুলিশ সদস্য।
সুন্দরভাবে নির্বাচনটি অনুষ্ঠান করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার তার প্রত্যেকটি পদক্ষেপই আমরা গ্রহণ করেছি। আশা করি আগামী 16 তারিখে ভোটাররা নির্বিঘ্নে এই ভোট দানে তারা নিয়োজিত হবে। এবং এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, কালকে তো দ্বিতীয় ধাপের 60 পৌরসভা নির্বাচন, তো কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম আমাদের কি পৌঁছেছে কিনা, এবং আরেকটি বিষয় জানাবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূর্ব প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। এখনো পর্যন্ত বগুড়ার 3টি যে পৌরসভা নির্বাচন কালকে আছে, শেরপুর, সারিয়াকান্দি এবং সান্তাহার, এই 3টি পৌরসভায় সরঞ্জাম পৌঁছেনি। আমরা আছি জেলা নির্বাচন অফিসে, এখানে কিছুক্ষণ পর থেকে এইসব সরঞ্জামাদি বিতরণ হওয়ার কথা। জানিয়ে রাখি যে 3 পৌরসভার মধ্যে 2টিতে হচ্ছে ইভিএম এ ভোট, সান্তাহার এবং সারিয়াকান্দি, এবং শেরপুর পৌরসভায় ব্যালটে হবে। তো এই ইভিএম এর যে মেশিনপত্র এবং ব্যালটের যেসব বাক্সগুলো আছে সেগুলো আজকেই পৌঁছে যাবে জেলা পৌরসভার যেসব নির্বাচন অফিস আছে সেই অফিসগুলোতে, এবং ব্যালট যেটি শেরপুর পৌরসভার জন্য সেটি আগামীকাল সকাল 6টায় নির্বাচন অফিস থেকে, জেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। এটির উদ্দেশ্য হলো যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যই ভোট সকালবেলা, নির্বাচনী সকালবেলা এই সব ব্যালট বিতরণ করা হয় সেই সব কেন্দ্রের জন্য। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটি জানতে চাচ্ছিলেন সেটি বলবো যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে শেরপুর এবং সান্তাহারে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। শেরপুরে কয়েকটি প্রচার কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, সান্তাহারে কয়েকটি প্রচার কেন্দ্র ভাঙচুর করা হয়েছে, এরকম খবর আমরা পেয়েছি। তবে সবার যেটি ধারণা সেই অনুযায়ী সারিয়াকান্দিটা কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, এবং তারা সবাই প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমিরুল লতিফ। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী বল্টুর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বাপি নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে নিহতের ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদী হয়ে 20 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার মূল আসামি বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। এ ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমারনদ থেকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি নিহতের মামলায় গ্রেফতার হয়েছেন 2 হোতা জাফর ও শাহাদাত। 6 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির 2 মাস পর গ্রেফতার হলো তারা। পুলিশ বলছে যে বিদেশে ভালো চাকরির নামে প্রতারণা, মুক্তিপণের দাবিতে জিম্মি করা, এমনকি হত্যার অভিযোগও রয়েছে এই 2 জনের বিরুদ্ধে। 40 কার্যদিবসের মধ্যে ইতালি থেকে জাফরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 2019 সালের 28 মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন নিহত হন। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন ও বনানীতে 3টি মামলা করে। এরপর দেশের বিভিন্ন জায়গায় আরো 23টি মামলা হয়। মামলার তদন্ত করছে সিআইডি। মামলার পর গ্রেফতার করা হয় 171 জনকে। জিজ্ঞাসাবাদে লিবিয়ায় মানব পাচারকারী 6 মাস্টারমাইন্ডের নাম উঠে আসে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয় এই 6 জনের বিরুদ্ধে। রেড নোটিশ জারির 6 মাস পর সম্প্রতি গ্রেপ্তার হন কিশোরগঞ্জের জাফর ইকবাল ও মাদারীপুরের শাহাদত হোসেন। পুলিশ সদর দপ্তর বলছে ইতালির কোসেনজা শহরে জাফরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাফরকে হস্তান্তরের কিছু তথ্য চেয়েছে ইতালি। পুলিশ তা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। পরে নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যাবে ইতালিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করবে। 2 দেশের মধ্যে যদি বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন প্যাক্ট থাকে তাহলে তার মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আর তা না হলে এক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল এগ্রিমেন্টের সুযোগ রয়েছে, যার মাধ্যমে বন্দিকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করবে। সিআইডি জানাচ্ছে লিবিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ড জাফর ও শাহাদত
মাদারীপুর থেকে চাকরির প্রলোভনে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ঢাকায় গ্রেপ্তার শাহাদতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেওয়ার পরে এইটা তো আপনার ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো খোঁজ করতে করতে তাকে ইটালিতে পাওয়া গেছে একজন জাফর, আর আরেকজন সে তো জানেন না তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সে বাংলাদেশে আসার সময় আপনার আমাদের ইমিগ্রেশনে এসে ধরা পড়ছে। নোটিশ জারি হওয়া বাকি 4 জনকেও ইন্টারপোলের সাহায্যে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানাচ্ছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরো যা থাকছে। সাপের কামড়ে বছরে 6,000 প্রাণহানি, আমদানি করতে হয় প্রতিষেধক, প্রশিক্ষণ ও গবেষণার ঘাটতি। নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার, 1 সপ্তাহে বেড়েছে লিটারে 6 টাকা, কমেনি চালের দাম। রাজধানীর উত্তর সিটির 6টি খালের 80% ভাসমান বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দায়িত্ব পাওয়ার 11 দিনের মধ্যে খালগুলো থেকে তোলা হয়েছে প্রায় 3,500 টন বর্জ্য। ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 6 খালের ভাসমান বর্জ্য অপসারণের কাজ শেষ হয়ে যাবে। এরপর বাকি 9 খালের ভাসমান বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। খাল পরিষ্কারের পর কেউ যেন বর্জ্য না ফেলতে পারে সেজন্য তদারকির জন্য স্থানীয় কাউন্সিলর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় সিটি কর্পোরেশন। সংস্থাটি আরও জানায় বর্জ্য অপসারণের পাশাপাশি খালের সীমানা নির্ধারণের কাজ চলছে। এরপর শুরু হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। এদিকে খাল থেকে অপসারিত বর্জ্য কোথায় ফেলা হবে তা নিয়ে ভাবছে ডিএনসিসি। সংস্থাটি জানিয়েছে যে আমিনবাজার ল্যান্ডফিল্ডে জায়গা কম থাকায় বিকল্প ভাবা হচ্ছে। এর আগে গত 4 জানুয়ারি ঢাকা ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে থেকে খাল পরিষ্কারের কাজ শুরু করে 2 সিটি কর্পোরেশন। মোটামুটি ভাবে আমাদের মেইন যে আউটলেটের যেগুলো খাল আছে, মেইন খালগুলো, এগুলো 80%-এর উপরে ভাসমানও কমপ্লিট হয়ে গেছে এবং আউটলেটের মুখে মুখে আমাদের যে ড্রেজিং এর কাজটা সেটাও চলমান আছে। তো আমরা আশা করতেছি আমাদের এই কাজ এটা নিয়মিত চলবে। অবৈধ দখলের কবলে প্রায় বিলীন হতে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাই খাল। খালের ওপরে নির্মিত সড়কের নিচে পানি নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অবৈধ দখলে থাকা জায়গাগুলো মুক্ত করে পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে শিগগিরই ধোলাই খাল উদ্ধারের কাজ শুরু হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে পাওয়া 1870 সালের ধোলাইখালের চিত্র এটি। ফরাজগঞ্জ ও গ্যান্ডারিয়াকে বিভক্ত করা এ খালটি বাবুবাজার থেকে জিন্দাবাহার, গোয়ালনগর, নবাবপুর, নারিন্দা ও লোহারপুল হয়ে মিশেছিল বুড়িগঙ্গায়। কালের পরিক্রমায় এটি হারিয়েছে নান্দনিক রূপ। খালের বেশিরভাগ স্থানেই নির্মিত হয়েছে সড়ক। যেটুকু অবশিষ্ট আছে তা পুরান ঢাকার লোহারপুল থেকে ফরাজগঞ্জ স্লুইস গেট হয়ে মিশেছে বুড়িগঙ্গায়। কাগজপত্রে প্রায় 100 ফুটের বেশি প্রশস্ত ধোলাই খাল বাস্তবে টিকে আছে মাত্র 25 থেকে 30 ফুট। অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট ও বাড়িঘর। খুবই সংকীর্ণ হয়ে গেছে। এটা খালটা বড় ছিল, দুপাশে অবৈধভাবে বাড়িঘর তুলছে, অবৈধভাবে জায়গা দখল করে নিয়ে আসছে। এখন যদি সরকার বলে আমার ছাইরা দিতে, তাহলে আমি ছাইরা দেবো, আর সরকার যখন নিচ্ছে না তখন আমি ওখানে দখলে আসছি। এলাকাবাসীর প্রতিনিয়ত ময়লা ফেলার কারণে খালের পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানীয় হয়ে উঠেছে নোংরা ও দুর্গন্ধময়। ফলে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি। কে ফেলে দিয়েছে? আমি না একজন ফেলে তো বলা অবশ্য বলা। আমার যদি সচেতন না হই ঢাকা সিটি কর্পোরেশন কেন কেউ পারবে না এটা রক্ষা করতে। আমরা চাই যে খালটার এটা পানিটা স্বচ্ছ হোক, পরিষ্কার হোক, আমাদের পরিবেশটা সুন্দর হোক। স্থানীয় কাউন্সিলর জানালেন খালটিকে নান্দনিক রূপ দিতে দ্রুতই অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এখন কিন্তু অবৈধ দখল ছেড়ে দিতে হবে। এটাই এই নগরে বসবাস যারা করেন তারা নিজের সীমানার মধ্যে থাকবেন, সীমানার বাইরে দখল করে
নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর করে রাখবেন, সেটা তো হতে পারে না, নাগরিকের অসুবিধা করে আপনি। তো সুতরাং দখল উচ্ছেদ হবে। ধোলাইখালের উপর নির্মিত রাস্তার তলদেশের নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অকেজো হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শিগগিরই ধোলাইখাল সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার জন্য যে আমরা শুধুমাত্র 3টা খাল আর 2টা কালভার্ট ধরেছি, এটাতেই কিন্তু আমরা এই সময়সীমাটা মধ্যে আমরা সম্পন্ন করার চেষ্টা করব এবং একটা সহনশীল পর্যায়ে আনবো, এবং তৎপরবর্তীতে এই ব্যাপারে একটা নির্দেশনা আসবে, অদূর ভবিষ্যতে আসবে। বক্স কালভার্টের মাধ্যমে পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকার ড্রেন সংযুক্ত হয় ধোলাইখাল ভরে উঠেছে সোয়ারেজ সহ নানা বর্জ্যে। দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান এলাকাবাসীর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর খালগুলোয় পানি প্রবাহ সচল রাখতে বর্জ্য অপসারণের কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির কর্মকর্তারা জানান, দীর্ঘদিন খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধ থাকে, প্লাস্টিক পলিথিন সহ গৃহস্থলী বর্জ্য জমে আছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বর্ষার আগে এসব খালের পানি পরিষ্কার করারও আশ্বাস দিয়েছে ডিএনসিসি। এ বিষয়ে আরও জানাতে বা রূপনগর খাল এলাকা থেকে যুক্ত হবেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকের এই যে খালের প্রক্রিয়াটি, যেটি পরিষ্কার করার অবস্থা, সেটি কখন নাগাদ শুরু হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, সেটি বিস্তারিত জানাবেন। দেখুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসলে শুরু থেকেই মূলত খাল পরিষ্কারের উপরেই বেশি জোর দিয়েছে। বিশেষ করে যে ভাসমান বর্জ্যগুলো আছে, সেই ভাসমান বর্জ্যগুলোই আসলে তারা অপসারণ করছে। এই বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি বলছে, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ওয়াসার কাছ থেকে 15টি খাল পেয়েছে। এই 15টি খালের মধ্যে 6টি খাল সরাসরি বিভিন্ন নদীতে গিয়ে মিশেছে। কোনোটি বালু নদীতে মিশেছে, কোনোটি তুরাগে মিশেছে, বা কোনোটি বুড়িগঙ্গায় মিশেছে। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মূলত এই যে 6টি খাল যেগুলো নদীতে মিশেছে, এই খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে চায়, এবং এই খালগুলো যদি সচল করতে পারে তাহলে আর বাকি যে 9টি খাল আছে, সেই 9টি খাল তারা সচল করতে তাদের সুবিধা হবে। এই কারণেই কিন্তু তারা তাদের যে ভাসমান বর্জ্যগুলো আছে, সেই ভাসমান বর্জ্যগুলো তারা পরিষ্কার করছে। 4 জানুয়ারি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই কাজটি শুরু করেছে। যদিও প্রথম দিকে তারা জানিয়েছিল যে 10 দিনের মধ্যে এই 6 খালের যে ভাসমান বর্জ্য আছে, সেই বর্জ্য তারা অপসারণ করা শেষ হবে, কিন্তু আজকে পর্যন্ত 11 দিনে পুরোপুরি কাজ শেষ হয়নি। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এরই মধ্যে 80% কাজ তারা শেষ করেছে। আরও যে 20% কাজ আছে, এটি 2-3 দিনের মধ্যেই শেষ হবে। এরপরে তারা অন্যান্য যে খালগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতার, সেই খালগুলোতে যাবে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছ থেকে জানতে পেরেছি যে এই যে 11 দিন ধরে তারা যে বর্জ্য অপসারণ করছে, এরই মধ্যে কিন্তু 3,500 টন যে ভাসমান বর্জ্য, সেটি কিন্তু তারা অপসারণ করেছে, এবং এই বর্জ্যগুলো আমিনবাজার ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে আমিনবাজার ল্যান্ডফিল্ডে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিনের যে বর্জ্যগুলো আছে, বাসাবাড়ি থেকে যে বর্জ্যগুলো সংগ্রহ করা হয়, সেখানে ফেলা হয়। তো এখন এই আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য ফেলা নিয়েও কিন্তু উত্তর সিটি কর্পোরেশন এক ধরনের বিপাকের মধ্যে পড়েছে। তার কারণ আপনাকে জানিয়ে রাখি যে 2021 সালের পরে আমিনবাজার ল্যান্ডফিল্ডে আর কোনো বর্জ্য কিন্তু আসলে ফেলা যাবে না, এটি বাসাবাড়ির বর্জ্য। সেক্ষেত্রে প্রতিদিন এত পরিমাণ খালের যে বর্জ্য হচ্ছে, সেই বর্জ্যটি আসলে কি করা হবে, এই বিকল্প উপায়টি কিন্তু এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ভাবতে হচ্ছে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে যে কি করা হবে, এই বিকল্প উপায়টি কিন্তু এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ভাবতে হচ্ছে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে যে ভাসমান বর্জ্যই যদি এই 11 দিনে 3,500 টন হয়, তাহলে এই খালগুলো যখন নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং খালগুলো যখন আরো খনন করা হবে, তখন যে বর্জ্যগুলো হবে, সেই বর্জ্য কিন্তু আরো কয়েক গুণ বেশি হবে। সেক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেমন খাল উদ্ধার করছে, তেমনি কিন্তু তাদেরকে আসলে বিকল্প এই বর্জ্যগুলো কোথায় ফেলা হবে, সেটিও ভাবা হচ্ছে। সবশেষ আপনাকে আরো একটি বিষয় জানাতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খালের বর্জ্য অপসারণের পাশাপাশি খালের সীমানাগুলো তারা নির্ধারণ করছে। খালের সীমানা নির্ধারণ করার পরে কিন্তু খালের পারের যে অবৈধ স্থাপনাগুলো আছে, সেগুলো ভেঙে দেওয়া হবে। তো আমার কাছে রূপনগর খাল থেকে এটি ছিল সর্বশেষ। রাজধানীর যে খালগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের বিস্তারিত রূপনগর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ডায়াবেটিক রোগীরা করোনায় আক্রান্ত হলে জটিলতা ও মৃত্যুর হার বেশি।
এর মধ্যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ইনসুলিন নেয়া রোগীর অবস্থা গুরুতর হয়। চট্টগ্রামের দুটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগী নিয়ে 10 গবেষকের পর্যবেক্ষণে উঠে এসেছে এরকমই তথ্য। ঢাকার পরেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু চট্টগ্রামে। গেল বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি 168 করোনা রোগীর উপর গবেষণায় দেখা যায় 52.4% ছিলেন ডায়াবেটিসে আক্রান্ত। বেশিরভাগের বয়স 51 বছরের বেশি এবং 84% পুরুষ। এদের 71 ভাগই শহরের বাসিন্দা। করোনায় আক্রান্ত ডায়াবেটিস রোগীদের মধ্যে 53.4% উচ্চ রক্তচাপ ছিল। এছাড়া 17% হৃদরোগে, 7.9% শ্বাসকষ্টে এবং 3.4 ভাগ রোগী ভুগছিলেন কিডনি সমস্যায়। আমরা যেটা দেখেছি যে ডায়াবেটিকের সাথে যদি হাইপারটেনশন অথবা হার্ট ডিজিজ অথবা অ্যাজমা এবং কিছু কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা থাকে, সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা তুলনামূলকভাবে একটু বেশি। বয়স অনুপাতে যদি ধরেন তাহলে 50 থেকে 70 ইয়ার্সের যে পেশেন্টগুলো আছে ওইসব পেশেন্টই বেশি ভর্তি হয়েছে এবং ওইসব পেশেন্টেরই মৃত্যুর হারটা সবচেয়ে বেশি ছিল। আইসিইউতে ভর্তি ডায়াবেটিস রোগীদের মৃত্যুহারও বেশি। ডায়াবেটিস নেই এমন রোগীদের মধ্যে মৃত্যুহার 52.5% হলেও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তা 60.2 ভাগ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত ও ইনসুলিন নিতে হয় এমন রোগীদের ঝুঁকিও সবচেয়ে বেশি। একজন ডায়াবেটিক পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস এমনিতেই কিন্তু পেশেন্ট রক্তনালী জমাট বাঁধার একটা প্রবণতা থাকে। সেই সাথে যদি সে কোভিডে আক্রান্ত হয় তাহলে তার এই জমাট বাঁধার প্রবণতা আরো অনেক বেশি গুণে বেড়ে যায়। সেই জন্য একজন ডায়াবেটিক পেশেন্ট করোনায় আক্রান্ত হলে তার ঝুঁকিটা বেশি থাকে। কোভিডে আক্রান্ত হলে যদি ডায়াবেটিস বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে ওই অতিরিক্ত ব্লাড সুগার বেড়ে যাওয়াটাকে কন্ট্রোল করার জন্য। 4 মাসে আইসিইউতে ভর্তি ওই 168 রোগীর মধ্যে 159 জনকে অক্সিজেন দিতে হয়েছে। তাদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ড্রাগে ভালো ফল মিলেছে বলে গবেষণায় উঠে এসেছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 20 লাখ ছাড়ালো, আক্রান্ত 9,34,00,000-এর বেশি। একদিনে 15,000-এর বেশি মৃত্যু সাক্ষী হয়েছে বিশ্ব। নতুন করে শনাক্ত 7 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 2 লাখ। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,38,00,000-এর বেশি। নতুন 3,000-এর বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি 4 লাখের কাছাকাছি। নতুন এক প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রতি 6 মিনিটে একজন করে করোনায় প্রাণ হারাচ্ছেন। ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট। যুক্তরাজ্যে 1,248, জার্মানিতে 1,088, ব্রাজিলে 1,151 জনের প্রাণহানি হয়েছে। আফ্রিকায় 30 লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। 8 মাস পর চীনে প্রথম মৃত্যুর তথ্য মিলেছে। সংক্রমণ রোধে গাওচেং জেলার 20 গ্রামের 20,000 বাসিন্দাকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে সরকার। সংক্রমণ রুখতে শনিবার থেকে ফ্রান্সে চালু হচ্ছে 15 দিনের রাত্রিকালীন কারফিউ। ব্রাজিলে নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর দেশটি সহ ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকে নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। চীনে তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিষে বিষ ক্ষয়, সাপে কাটার প্রতিষেধক বিষেই রয়েছে। দেশে পর্যাপ্ত সাপ থাকলেও আমদানি করতে হচ্ছে প্রতিষেধক, অথচ দেশে প্রতি বছর 6,000 প্রাণ যায় সাপের কামড়ে। গবেষকরা বলছেন যে এই বিষয়ে কেবল প্রাথমিক কাজ শুরু হয়েছে, তবে কারিগরি প্রশিক্ষণ ও মানসম্পন্ন গবেষণার ঘাটতি রয়েছে। প্রতি বছর সাপে কামড় দেয় 1 লাখেরও বেশি মানুষকে। কার্যকরী ওষুধের অভাবে মৃত্যু হয় প্রায় 6,000 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী 2030 সালের মধ্যে বিষধর সাপের কামড়ের মৃত্যুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এই লক্ষ্যে 3 বছর আগে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজে গড়ে তোলা হয়েছে একটি অ্যান্টিভেনাম রিসার্চ সেন্টার। পদ্মগোখরা, খৈয়াগোখরা, কালকেউটে, শঙ্খিনী 2 প্রজাতির সবুজ বোড়া লালন হচ্ছে সেই গবেষণাগারে। এগুলোর বিষ থেকেই তৈরি হবে প্রতিষেধক। গবেষকেরা বলছেন এর বাইরেও ব্যক্তিগত পর্যায়ে অবৈধ সাপের খামার গড়ে উঠেছে পটুয়াখালী, ফেনী, গাজীপুর, শরীয়তপুর, সাভার, রাজশাহী, পাবনা, ফরিদপুরে। এরপরও প্রতি বছর ভারত থেকে সাপের অ্যান্টিভেনাম আমদানি করা হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। নিরাপদ এবং কার্যকরী প্রমাণিত হলে তখন সরকার ইচ্ছে করলে কোলাবোরেট করে
এরকম অ্যান্টিভেনম বানানোর জন্য পদক্ষেপ নিতে পারে। এটা নিতে পারলে খুবই ভালো হবে। এক রোগীর জন্য যদি বিষধর সর্বদংশন হয়ে থাকে তাহলে 10 ভায়াল, তাহলে তো আমাদের কয়েক লাখ অ্যান্টিভেনম লাগার কথা। কিন্তু দেখুন আমাদের রোগীগুলো কিন্তু বেশিরভাগ রোগী এখনো কিন্তু হাসপাতালে আসে না। তবে ওষুধ গবেষকেরা বলছেন বিষ থেকে সাপে কাটার প্রতিষেধক দেশে তৈরি করলে খরচ বেশি হবে, তাই আমদানি করে চাহিদা মেটানো সম্ভব। স্বল্পোন্নত দেশগুলো, তার মানে শত শত দেশ, তাদের পক্ষে ওই অ্যান্টিভেনম তৈরি করার কারখানা তৈরি করা যাবে না। অত টাকা ওদের নেই এবং এত টেকনোলজিও নেই। অতএব বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বলে যে যার যার দেশের অ্যান্টিভেনমের কারখানা থেকে উৎপাদিত ওই অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করতে হবে, এটা সম্ভব না। গবেষকেরা আরো বলছেন সাপের বিষ আমদানি রপ্তানি নিষিদ্ধ। এরপরও সম্প্রতি রাজধানীতে 31 পাউন্ড সাপের বিষ জব্দ করা হয়েছে। ব্যক্তিগত পর্যায়ের খামার থেকে বিষ পাচার হচ্ছে কিনা সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 6 টাকা। এদিকে চাল আমদানি হলেও এখনও প্রভাব পড়েনি খুচরা বাজারে, কিনতে হচ্ছে আগের চড়া দামে। তবে সরবরাহ ভালো থাকায় স্বস্তি মিলছে সবজির দামে। কয়েক মাস ধরে বাজারে তেল কিনতে বেশ বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। সাপ্তাহিক ছুটির দিনও কোনো হেরফের নেই তেলের দামে, বরং বাড়তি গত সপ্তাহের চেয়ে। বাজারে প্রতি লিটার খোলা সোয়াবিন তেল কিনতে হচ্ছে 115 থেকে 120 টাকায়। বোতলজাত তেলের দাম আরও বেশি, বিক্রি হচ্ছে প্রায় 130 টাকা লিটারে। এক সপ্তাহ আগে পাম তেল 95 টাকা লিটার বিক্রি হলেও এখন তা 100 টাকা। টিসিবির হিসাব বলছে এক মাসে দাম বেড়েছে 12.5 ভাগ। বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তারা। সরকারের নজরদারি নাই, এটা খুব তাড়াতাড়ি নজরদারি না আসলে এটা আরো বেশি ওরা ভোক্তারা এটাকে আরো বুক করতে পারবে না। এবারের মতন এরকম হঠাৎ বাড়ে ঠিক, তো এবার ওভার বাড়া কোনো সময় বাড়ে না। এই বছরে একবারে টানার লগে দেয়া গেছে, এক মাসের ব্যবধানে বিশাল ব্যবধান হয়ে গেছে। এদিকে এখনো কমেনি চালের দাম। আমদানির চাল দেশে আসলেও প্রভাব নেই বাজারে। মিনিকেট চাল কিনতে হচ্ছে 62 থেকে 66 টাকা কেজিতে। মোটা 28 জাতের চালের কেজি 52 থেকে 54 টাকা। চালের বাজার স্থিতিশীল। মনে করেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে অবস্থান, সাধারণ মানুষের জন্য একটু টাম, অবশ্যই যে অবস্থা বাংলাদেশে, বিশেষ করে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের একটু কষ্ট হচ্ছে। তবে ক্রেতাদের একমাত্র স্বস্তির জায়গা সবজির বাজার। কমেছে আলুর দাম, বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। আর শীতে সবজির সরবরাহ পর্যাপ্ত হওয়ায় বেশিরভাগ সবজি মিলছে গড়ে 25 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এছাড়া আরো যে থাকছে, 3 দিন ধরে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 6.5 ডিগ্রি। বদলে গেছে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের জীবনযাত্রা। ঘরে ঘরে বিদ্যুৎ, হচ্ছে নতুন স্কুল কলেজ, রাস্তাঘাট। ইন্দোনেশিয়ার 6.2 মাত্রার ভূমিকম্পে 35 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 6 শতাধিক। শুক্রবার ভোররাতে সুলাওয়েসি দ্বীপে অনুভূত হয় ভূমিকম্পনটি। এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাজেন এলাকা। এখানে আহতের সংখ্যা 637 জন। এছাড়াও মামুজু এলাকায় আহত হয়েছেন অনেকে। এখন পর্যন্ত 26টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর প্রভাবে 3টি ভূমিধস হয় ক্ষতিগ্রস্ত এলাকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক ভবন। এখন পর্যন্ত গভর্নরের দপ্তর, হোটেল সহ 7টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মিলেছে। প্রাণ বাঁচাতে অন্যত্র সরে গেছেন কয়েক হাজার বাসিন্দা। ভূমিকম্পে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার রাতে একই এলাকায় 5.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর আগে 2018 সালে সুলাওয়েসি দ্বীপে 7.5 মাত্রার ভূমিকম্পে 2000-এরও বেশি মানুষের প্রাণহানি হয়। গত 3 দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতের কারণে পিছিয়ে যাচ্ছে চলতি মৌসুমের বোরো চাষ। কালকে থেকে নওগাঁতে খুব ঠান্ডা লেগে গেছে। আমরা বিলে ধান লাগাতেছি, হাত পা শীতকাল লাগতেছে, ঠান্ডায় কোনো কাজ করা খুব কঠিন হয়ে গেছে আমাদের কৃষকের। 3-4 দিন হয় খুব ঠান্ডা এবং কুয়াশাও পড়ছে। খেতে যায় যে চাষাবাদ করবো তারও কোনো বুদ্ধি নাই, বাইরে বের হওয়া যেতেছে না। বদলে গেছে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলবাসীর জীবনযাত্রা। এখন ঘরে ঘরে বিদ্যুৎ, নতুন নতুন স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এলাকার উন্নয়নে বরাদ্দ হয়েছে 85 কোটি টাকা। স্থানীয় সরকার মন্ত্রী জানালেন, দেশের অন্য সব এলাকার মতো সমান সুযোগ সুবিধা পাবেন এখানকার বাসিন্দারা। 5 বছর আগেও দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল লালমনিরহাটের নিরিবিলি 59টি জনপদ। ছিটমহলের বন্দিদশা থেকে মিলেছে মুক্তি, লাগছে উন্নয়নের ছোঁয়া। বিলুপ্ত ছিটমহল বাঁশকাটার বাসিন্দা রুকসানা। 20 বছর পর্যন্ত মেলেনি নাগরিক সনদ, হয়নি পড়াশোনা। তবে 1.5 মাসের শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন নিশ্চিন্ত তিনি, কারণ পেয়েছেন দেশের পরিচয়। এখন বাংলাদেশ এখন তো নিশ্চিত, মনে করো ভালো লাগবে, লেখাপড়া করতে সুবিধা হবে, সব পাশে সুবিধা হবে, এটা নিয়ে একটু ভালো লাগে। লালমনিরহাটের বিলুপ্ত 59টি ছিটমহলে তৈরি হচ্ছে একের পর এক নতুন সড়ক। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ সংযোগ। 5 বছরে প্রায় 8 কিলোমিটার ইউনিয়ন সড়ক, 80 কিলোমিটার গ্রামীণ সড়ক, 489 মিটার সেতু, 2টি কমিউনিটি সেন্টার সহ সব ক্ষেত্রেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। রাস্তার পাশ দিয়ে গাছ ছিল, যাওয়ার কষ্ট ছিল, রাস্তা ছোট ছিল, এখন তো রাস্তা বড় হয়েছে। ব্যাপক একটা উন্নয়ন হয়েছে এবং রাস্তাঘাটের যে অবস্থা, এখন এখানে কাঁচা রাস্তা খুবই কম। দহগ্রামে একটা কমিটি সেন্টার পাই না, কিন্তু ছেলে মেয়েদের ঘরে লেখাপড়ার জন্য সুবিধা পাই না। আর কি চাই, এখন চাই একটা ক্লিনিক চাই। এরই মধ্যে পাটগ্রামের 3 বিঘা করিডোর, আঙ্গরপোতা ও দহগ্রাম ঘুরে দেখেছেন স্থানীয় সরকার মন্ত্রী। জানালেন, কেবল লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের জন্য এখানে বরাদ্দ হয়েছে 85 কোটি টাকা। দেশের অন্য অঞ্চলের মতোই উন্নয়ন হবে এখানে। রাস্তা, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল এগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে, স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যেরকম নাগরিক সুবিধাগুলো মানুষ ভোগ করে, এই একই রকম নাগরিক সুবিধা এই ছিটমহলবাসীর জন্য একটা প্রকল্প করে সেটাকে বাস্তবায়নের ব্যবস্থা করেছে। শুধু লালমনিরহাট নয়, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারীর বিলুপ্ত ছিটমহলগুলোতেও নেওয়া হয়েছে নানা প্রকল্প। 4 জেলায় এলজিআরডি বরাদ্দ দিয়েছে 218 কোটি টাকা। জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে 258 কিলোমিটার সড়ক এবং 639 মিটার সেতু। এছাড়া কমিউনিটি সেন্টার, মসজিদ, মন্দির সহ সব বিভাগের নাগরিক সেবায় বদলে গেছে এলাকার চিত্র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লালমনিরহাট। বেক্সিমকো গ্রুপকে সর্বোচ্চ রপ্তানি প্রতিষ্ঠান দিয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির রপ্তানি আয়ের 70% বেক্সিমকোর মাধ্যমে। মহামারীর মধ্যেও ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করায় মিলেছে এই স্বীকৃতি। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ে বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেনের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 2020 সালে সর্বোচ্চ রপ্তানি ও সর্বাধিক মুনাফা প্রদানকারী গ্রাহক হিসেবে বেক্সিমকো গ্রুপকে সম্মাননা দিয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির 648তম পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো গ্রুপকে সেরা গ্রাহক হিসেবে বেক্সিমকো গ্রুপকে সম্মাননা দিয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির 648তম পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো গ্রুপকে সেরা গ্রাহক হিসেবে বিবেচনা করা হয়। অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেন বলেন, করোনায় অন্যান্য ব্যবসা কমলেও পিপিই উৎপাদন, বিপণন ও রপ্তানি বেড়েছে। তিনি জানান, চিকিৎসা উপকরণ নিয়েও নতুন পরিকল্পনা করা হচ্ছে। করোনার মধ্যেও 4700 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বেক্সিমকো গ্রুপ। আমরা গেল বছরে করোনা সামগ্রী সহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি। আশা করছি এই বছর রপ্তানি আরো বেশি হবে। এ সময় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম আজাদ বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় অর্জনে
গ্রুপ অনন্য ভূমিকা পালন করছে, তাই দেশের শীর্ষস্থানীয় গ্রুপটির অগ্রযাত্রার পেরে গর্বিত জনতা ব্যাংক পরিবার। ডিসেম্বরে আমাদের টোটাল কিস্তির পরিমাণ ছিল 142 কোটি টাকা। তো উই আর এক্সপেক্টিং দ্যাট 100 কোটি উড বি এনাফ। তো আমরা তার স্বতঃস্ফূর্ত হয়ে 142 কোটি টাকা ডিসেম্বরে জমা প্রদান করেছে। ইটস এ সাকসেস ফর দি বেক্সিমকো গ্রুপ। উই ক্যান ক্লাব। বেক্সিমকো গ্রুপের 13টি প্রতিষ্ঠান জনতা ব্যাংকের গ্রাহক। গেল বছর গ্রুপটির রপ্তানির পরিমাণ 4,714 কোটি টাকা। শুধু বেক্সিমকো রপ্তানি বাবদই ব্যাংকের আয় হয়েছে 500 কোটি টাকা, যা তাদের মোট রপ্তানি আয়ের 70%। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিন পিছিয়ে শনিবার ঘোষণা করা হবে টাইগারদের ওয়ানডে সিরিজের দল। তাসকিনের ইনজুরির অবস্থা আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের অপেক্ষায় নির্বাচকেরা। দ্বিতীয় দিনের অনুশীলনে হাতে চোট পান তাসকিন, বাম হাতে দেয়া হয় সেলাই। টাইগার পেসারকে ওয়ানডে সিরিজে পেতে চায় টিম ম্যানেজমেন্ট, তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান নির্বাচকেরা। এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদ ও মোহাম্মদ নাইমের পারফরমেন্সে দলে কিছুটা পরিবর্তনের আভাস, তাই একটা দিন সময় নিচ্ছেন নান্নু বাসার নির্বাচক প্যানেল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তাদের উপর নজর রাখবেন তারা। এছাড়াও মেহেদী মিরাজ ও শেখ মেহেদীকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। জহিরুল, ওয়ানডে দল ঘোষণার নির্ধারিত তারিখ শুক্রবার ছিল, তো একদিন পিছিয়ে এটি শনিবার কেন নেওয়া হচ্ছে? মূলত কি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পরে দলে নতুন কোনো পরিবর্তন আসতে পারে? এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শাফাত, প্রথমেই কিন্তু আসলে নির্বাচকেরা এই কথাটি বলেছিলেন যে যেহেতু আমরা খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ সাম্প্রতিক সময় খেলিনি, ঘরোয়া ক্রিকেটের যে পারফরমেন্স সেগুলো মূল্যায়ন করা হবে এবং প্রস্তুতি ম্যাচটিকে তারা শেষ স্টেপ হিসেবে রেখেছিলেন এবং সেই হিসেবে আসলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ যেটি কালকে হওয়ার কথা সেটার পরে কিন্তু দল ঘোষণার কথা ছিল শুরুতে, কিন্তু মাঝখানে আবার কথা হয়েছিল যে হয়তো শুক্রবার দল ঘোষণা হবে। কিন্তু এই সবশেষ কদিনে যে বিষয়গুলো হয়েছে, বিশেষ করে প্রথম প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স, প্রথম প্রস্তুতি ম্যাচে নতুনরা যেভাবে পারফর্ম করেছে তাতে আসলে একটা মধুর সংকটে ভুগছেন নান্নু বাসা নির্বাচন প্যানেল এবং তাদের আরো বেশ কিছু ইস্যু আছে। আমরা জানি যে তাসকিন আহমেদ তিনি চোটে পড়েছেন এবং তার রিকভারির বিষয়টি তাকেও বিবেচনায় রাখা হচ্ছে। বেশ ভালো ছন্দে ছিলেন। পেসারদের কারণে মূলত আসলে নির্বাচকরা একটু বাড়তি সময় নিচ্ছেন। ঘরোয়া দুটি আসলে পেসাররাই কিন্তু লাইমলাইটে ছিল এবং তারা কিন্তু প্রস্তুতি ম্যাচে আমরা হাসান মাহমুদের কথা বলছিলেন, বেশ ভালো ছন্দে আছেন। শরীফুল অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের পেস বোলার ভালো করেছে। এখান থেকে আসলে আমরা জানি যে মুস্তাফিজ এবং রুবেল হোসেন তারা মূল তাদের নেতৃত্বে পেস অ্যাটাকটা পরিচালিত হবে। তার পাশাপাশি আসলে খুব বেশি পেসার যে আসলে স্কোয়াডে রাখা সেটা আসলে সম্ভব না, কারণ অন্যান্য ডিপার্টমেন্টগুলো বিবেচনায় রাখতে হচ্ছে। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে যেভাবে পারফর্ম করেছে সেই ক্ষেত্রে আসলে সেটার উপর বেস করে আসলে নির্বাচক যে সিদ্ধান্তটি নিয়েছেন সাম্প্রতিক আজকেই নিয়েছেন যে তারা দ্বিতীয় প্রস্তুতির ম্যাচটি দেখে, এবং সেটা আসলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ হাসান মাহমুদ এবং শরীফুল যেভাবে পারফর্ম করেছেন আসলে তাদেরকে অগ্রাহ্য করা বেশ কঠিন হয়ে যাবে। এবং তাসকিনের কথা আপনি বলছিলেন যে তাসকিন বাই দিস টাইম তাসকিন যদি তার সামর্থ্যের প্রমাণ সুস্থতার বিষয়টি যদি নিশ্চিত হয় সেক্ষেত্রে তখন কাজটি আরো সহজ হয়ে যাবে নির্বাচকদের জন্য। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের বাংলাদেশ জাতীয় দলের দল ঘোষণার বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।